ডার্ক এজের একজন মহান রাজার গল্প ইতিহাসে জায়গা করে নিয়েছে। আর্থার ছিলেন ব্রিটেনদের নেতা। ব্রিটিশ মাইথোলজির অনেকটা জুড়ে আছে ওনার গল্প। প্রশ্ন হচ্ছে, উনি কি সত্যি ওখানে কোথাও আছেন? কিন্তু কিং আর্থার কি একজন রক্ত মাংসের মানুষ ছিলেন? এটা তো অবিশ্বাস্য। মনে হচ্ছে মাটির নিচে কিছু রয়েছে। জায়গাটা বেশ পিচ্ছিল। ও ও ও, এখানেই সেই ঘটনাটা ঘটেছিল। আমরা একদম আলাদা একজন কিং আর্থারের ব্যাপারে কথা বলছি। কিং আর্থার ছিলেন একজন অসীম সাহসী বীর যোদ্ধা। উইজার্ড মার্লিন ওনাকে লালন পালন করেন। উনি পাথরের মধ্যে থেকে একটা ম্যাজিক্যাল সোর্ড পান, আর তারপর উনি রাজা হন। ক্যামেলটে ওনার সভায় উনি বীর সেনাদের নিয়ে একটা দল তৈরি করেন, যার নাম ছিল নাইটস অব দ্য রাউন্ড টেবল। গ্যালাহাদ আর ল্যান্সেলটকে সঙ্গে নিয়ে আর্থার ব্রিটেনদের সংঘবদ্ধ করে সমস্ত শত্রু সেনাকে পরাস্ত করেন। ওনার গল্পটা একটা রূপকথা। সত্যি কি তাই? যদি বলি কিং আর্থার সম্পর্কে যা কিছু জানেন সবই ভুল। আর্কিওলজিস্ট আর হিস্টোরিয়ানরা সমগ্র গ্রেট ব্রিটেন থেকে এমন কিছু জিনিস আবিষ্কার করেছেন যা একজন রক্তমাংসের রাজার অস্তিত্বের কথা প্রমাণ করে। ইংল্যান্ডের সৈকতের কাছে একটা ভাঙা দুর্গে মিস্টিরিয়াস ইনস্ক্রিপশন থেকে আর্থারের জন্মস্থান জানা গেছে। ওয়েলসের অন্ধকার গুহায় এক্সপ্লোরাররা সম্ভবত ওনার বহু আগে হারিয়ে যাওয়া দেহাবশেষের সন্ধান পেতে চলেছেন। আর উত্তরের একজন হিস্টোরিয়ান মনে করেন আর্থার রাজা ছিলেন না, উনি একদম আলাদা একজন মানুষ ছিলেন। আমার মিশন হচ্ছে গ্রেট ব্রিটেন থেকে পাওয়া এই নতুন প্রমাণগুলো কাজে লাগিয়ে সর্বকালের সব থেকে বড় রহস্যের সমাধান করা। কিং আর্থার কি আসলে ছিলেন? যদি থাকেন তাহলে উনি কে ছিলেন? আমার নাম জশ গেটস। আমার আর্কিওলজির ডিগ্রি আছে, আর অজানাকে জানা আমার প্যাশন। আমি এমন একজন মানুষ যে বেশ কিছু অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। কি কাণ্ড! ইতিহাসের সব থেকে বিখ্যাত লেজেন্ডের রহস্য সমাধান করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গেছি আমি। ওকে, চলুন এগিয়ে যাই। আপনারা দেখছেন এক্সপেডিশন আননোন। ইংল্যান্ডে আপনাকে স্বাগত। আপনি হয়তো ভাবছেন, নর্থ আটলান্টিকের বরফ ঠান্ডা জলে আমি এখন কি করছি? আসলে আমিও এখন সেই কথাটাই ভাবছি। আমি এখান থেকে শুরু করব কিং আর্থারের লেজেন্ডের আসল সত্যিটা জানার অভিযান। এই পাহাড়গুলোর কাছেই একটা জায়গা আছে যার নাম টিনটাজেল ক্যাসল। কিং আর্থারের লেজেন্ডের জন্ম সেখানেই হয়েছিল। এই জায়গাটা পরিচিত মার্লিনস কেভ নামে। এটা একটা সামুদ্রিক গুহা। কয়েক ঘন্টার মধ্যে এটা জলের নিচে চলে যাবে। উপরের টিনটাজেল ক্যাসল থেকে এই পথেই সমুদ্রে পৌঁছানো যায়। এখানেই শিশু কিং আর্থারের সঙ্গে উইজার্ড মার্লিনের প্রথম দেখা হয়। তবে একটা প্রশ্ন চিরকাল রয়েছে, এটা কি সত্যি নাকি এটা রূপকথা? একটা আর্কিওলজিক্যাল আবিষ্কার যেটা উপরের দুর্গে হতে পারে, সেটাই হয়তো এই প্রশ্নের সমাধান করে দেবে। এই দুর্গ আর্থারের যুগের অনেক পরের 13th সেঞ্চুরিতে এটা তৈরি করেছিলেন আর্ল অফ কর্নওয়াল। তবে এখানে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা এই দুর্গের থেকেও প্রাচীন। আর্কিওলজিস্ট উইন স্কট বহু বছর ধরে এই ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করছেন। প্রথমেই বলি, জায়গাটা ভীষণ সুন্দর। হ্যাঁ, আমার মনে হয় গোটা ব্রিটেনে যত দুর্গ আছে তার মধ্যে এটাই সব থেকে সুন্দর। আর্থারের লেজেন্ডে এই জায়গাটার নাম বারবার উঠে এসেছে। হ্যাঁ, সম্ভবত এখানেই ওনার জন্ম হয়। আর হয়তো সেই কারণে রিচার্ড আর্ল অফ কর্নওয়াল এই দুর্গ তৈরি করিয়েছিলেন। একদিক থেকে দেখতে গেলে এটাও এই লেজেন্ডের স্মৃতিতেই তৈরি। কিন্তু এই লেজেন্ড সম্পর্কে বুঝতে আমাদের এটাকে ইতিহাসের সঙ্গে মেলাতে হবে। বর্তমানে গ্রেট ব্রিটেন তৈরি হয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস নিয়ে প্রায় 2000 বছর আগে। যদিও এটা ছিল ব্রিটানিয়া, রোমান এম্পায়ারের একদম প্রান্ত ভাগ। কিন্তু 5th সেঞ্চুরি এডিতে রোমানরা এই দ্বীপ পরিত্যক্ত করে দেয়। প্রায় রাতারাতি সভ্যতা ধ্বংস হয়ে ডার্ক এজ শুরু হয়ে যায়। বাইরের শত্রুরা চারিদিক থেকে আক্রমণ করতে শুরু করে। পশ্চিম থেকে আইরিশরা, উত্তর থেকে পিক্টস
আর পূর্ব দিক থেকে সবচেয়ে বিপজ্জনক স্যাক্সনরা। লেজেন্ড অনুযায়ী এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আর্থার নামের একজন বীর রাজার উত্থান হয়, যিনি বহিরাগত শত্রু আক্রমণ থেকে ব্রিটনসদের রক্ষা করেছিলেন। মানে আর্থারের গল্পের আর্থার সত্যি ব্রিটেনদের রাজা ছিলেন, ঠিক। আর উনি এনাদের একত্রিত করেছিলেন স্যাক্সনদের আক্রমণ প্রতিহত করার জন্য। আচ্ছা, আর্থার যদি রক্তমাংসের মানুষ হন, তাহলে আমরা ধরে নিতেই পারি যে উনি 6th সেঞ্চুরির মানুষ ছিলেন। 6th সেঞ্চুরি, হ্যাঁ ঠিকই, ওই 5th বা 6th সেঞ্চুরি, ওই সময়টাতেই। আর তাই যদি হয়, আর্থার ছিলেন ডার্ক এজের মানুষ। তিনি ছিলেন একজন বিত্তবান রাজা, তার একটা বিশাল বড় পাথরের দুর্গ ছিল, অথবা বর্মপরা যোদ্ধা বা ক্রুসেড বা হোলি গ্রেলের কোয়েস্ট, এই সবই ভুলে যেতে হবে, কারণ এই সবই হয়েছে আরো কয়েকশো বছর পরে মধ্যযুগে। সেই সময় রোমান্টিক লেখকেরা আর্থারকে নিয়ে গল্প তৈরি করতে শুরু করেন। সত্যি যদি 5th বা 6th সেঞ্চুরি হয়, তাহলে তো কিং আর্থার একদম অন্য মানুষ ছিলেন। হ্যাঁ, একদমই আলাদা। আমরা মিডিভেল নাইটদের যেসব ছবি কল্পনা করি, তার সঙ্গে ওনার কোনো মিলই নেই। ওনার সময় এমন শিভেলরি, মেডিভেল আর্মার, এসব কিছুই ছিল না। ঘোড়ার পিঠে ওনার কাল্পনিক ছবিটা সত্যি দারুণ। ওনাকে অনেকটা রোমান সেনাদের মতো দেখতে এখন ছিল। প্রশ্ন হলো, এই দুর্গ 13th সেঞ্চুরির, কিন্তু আর্থার ছিলেন 5th বা 6th সেঞ্চুরির মানুষ। তাহলে এই দুর্গের আগে এখানে কি ছিল? এখানে এমন কি কিছু পাওয়া গেছে যাতে বোঝা যায় যে ওনার জন্ম এখানেই হয়েছিল? হ্যাঁ, পাওয়া গেছে। 6th সেঞ্চুরিতে এখানে সম্ভবত অসাধারণ কিছু হয়েছিল। এই 13th সেঞ্চুরির ধ্বংসাবশেষের নিচে আরো পুরনো স্ট্রাকচারের প্রমাণ পাওয়া গেছে, যার বেশিরভাগটাই এখনো খনন করা হয়নি। ইনফ্যাক্ট কয়েকশো এই ধরনের জিনিস গোটা দ্বীপে ছড়িয়ে আছে। মানে কোনো এক সময় এখানে বড় কোনো সেটেলমেন্ট ছিল। রিসেন্টলি আমরা দারুণ একটা জিনিস পেয়েছি, ভীষণ রেয়ার একটা ইনস্ক্রিপশন। সত্যি? ওয়াও, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ARTOG NOV বা ইউ, মানে আর্টাগ্নো। এটাকে বলা হয় আর্টাগ্নো ইনস্ক্রিপশন। আর এটার কারুকার্য দেখে আমরা সবাই খুব এক্সাইটেড আচ্ছা। হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এটা কি আর্থার? যদি এটা একটা মানুষের নাম হয়, এটা হয়তো ওনার কথাই বলছে। আর এটা সময়কালও মিলে যাচ্ছে, এর সাথে সম্ভবত আর্থারের কোনো সম্পর্ক আছে। সবাই খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমরা এমন একটা লিপি পেয়েছি যাতে ওই সময়ের কথা জানা যায়। ডার্ক এজকে যতটা অন্ধকারাচ্ছন্ন ভাবা হয়, ততটা ছিল ঠিক। না। এই আবিষ্কার থেকে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে এর থেকে বোঝা যাচ্ছে যে এই টিনটাজেলে প্রাচীনকালে কিং আর্থার নামের কেউ হয়তো জন্ম নিয়েছিলেন। বর্তমানে এই ছোট্ট গ্রামটা সেই কানেকশন গর্বের সঙ্গে তুলে ধরে। লেজেন্ড অনুযায়ী আর্থার পাথরের মধ্যে থেকে সে বিখ্যাত সোর্ডটা টেনে বার করার পরই রাজা হন। আর এবার আমার সুযোগ এসেছে রাজা হওয়ার। আমার তো রাজা হওয়ার জন্যই জন্ম। আমি তুলবই, হাতটা তলা দিয়ে নিলেই হবে। ওরে ওঠ, প্লিজ প্লিজ, ওরে ওরে ওঠ না রে, উঠে পড় প্লিজ, আমাকে রাজা হতেই হবে। আচ্ছা, আমাকে একটা করার দিন তো। আর এখানকার স্থানীয় মানুষজন তাদের হোম টাউন হিরোর নামে বেশ কিছু অর্থ রোজগারও করে নিচ্ছেন। আমি এখনো কিং আর্থারের সন্ধান পাইনি, কিন্তু একটা মেডিভেল রুলার পেয়ে গেছি। এই দেখুন, লেখা আছে মেডিভেল আর একটা রুলার, মানে বুঝলেন না? এই হলো সেই বিখ্যাত সোর্ড এক্সক্যালিবার। এর উপর প্রাচীন ইনস্ক্রিপশনটাও আছে, মেড ইন চায়না। জিনিসটা বিপজ্জনক, ছোট বাচ্চাদের থেকে দূরে রাখুন এটা। এসবের মানে কি? বোঝাই যাচ্ছে আর্থারের প্রভাব এই রিটেল সেক্টরে এখনো ভালোই আছে, কিন্তু উনি কি রক্তমাংসের মানুষ ছিলেন সেটা জানতে আমাকে আবার রাস্তায় বেরোতে হবে। আমি একটা ব্যাপারে বেশ গর্বিত, আমি হাফ ইংলিশ। আমার মা এখানে জন্মেছিলেন, বাবা মায়ের পরিচয় এখানে হয়েছিল, আমার দিদিমা এখনো এখানেই থাকেন। এই জায়গার সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। ছোটবেলায় মা আমাকে আর্থারের গল্প পড়ে শোনাতে। আমার মনে আর্থার সম্পর্কে যে ছবি ছিল সেটাই আরো অনেকের মনের মধ্যেই আছে, মধ্যযুগের একজন ঝলমলে বর্মপরা বীর যোদ্ধা। কিন্তু এখন বুঝতে পারছি যে সত্যিকারের আর্থারের সঙ্গে এই ছবিটা মেলার সম্ভাবনা বিশেষ নেই। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়াল থেকে আমি গাড়ি করে প্রায় 190 কিলোমিটার দূরে গ্লাসটনবারি অ্যাবিতে যাচ্ছি, অথবা এখন যেটুকু রয়েছে সেইখানে। এই হচ্ছে গ্লাসটনবারি অ্যাবি। এককালে এটা ছিল গোটা ইংল্যান্ডের মধ্যে সব থেকে সম্পদশালী আর সব থেকে ক্ষমতাশালী মনেস্ট্রি। এখন শুধু কঙ্কাল পড়ে রয়েছে। 12th সেঞ্চুরির শেষের দিকে
এখানকার সন্ন্যাসীরা একটা অসাধারণ আবিষ্কার করেছেন বলে দাবি করেন। ওনারা খুঁজে পেয়েছিলেন বেশ কিছু হাড়, যেগুলো কিং আর্থারের এবং তাঁর স্ত্রী গুয়েনেভিয়ারের। 12th সেঞ্চুরিতে কিং আর্থার যথেষ্ট জনপ্রিয় ছিলেন, তাই ওনার সমাধি খুঁজে পাওয়ায় গ্লাস্টনবারি মধ্যযুগের টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে উঠেছিল। সন্ন্যাসীরা দাবি করেছিলেন একটা কফিনে দুটো কঙ্কাল পেয়েছেন, আর সেগুলোকে ক্রস আইডেন্টিফাই করে জানা গেছে ওগুলো আর্থার আর গুয়েনেভিয়ারের দেহাবশেষ। কিন্তু একটা সমস্যা আছে, এটা ছিল একটা গুজব, কারণ তার কিছু আগেই মনস্ট্রিতে ভয়াবহ আগুন লাগে আর তাদের সময়টাও ভালো যাচ্ছিল না। এমন দুঃসময় সন্ন্যাসীরা আর্থারের হাড় পেয়েছেন দাবি করায় তাদের প্রয়োজনীয় ডোনেশন পেতে আর কোনো সমস্যা হয়নি। আর সো কল্ড গ্লাস্টনবেরি ক্রসের কথা বলতে ওটা সময়ের গর্ভে হারিয়ে গেছে। হয়তো ওই সমাধির কথা মিথ্যা, কিন্তু আমি রিসেন্টলি একটা জায়গার সন্ধান পেয়েছি যেখানে হয়তো কিং আর্থারকে সত্যিই সমাধি দেওয়া হয়েছিল। দেখে মনে হচ্ছে এর নিচে বোধহয় কোনো স্ট্রাকচার আছে। ও ওই যে ওটা কি? ও হ্যাঁ হ্যাঁ, কিছু একটা পাওয়া গেছে। ওটা তো অসাধারণ। আমি ইংল্যান্ডে রক্ত মাংসের কিং আর্থারের সন্ধানে ওনার লেজেন্ডারি জন্মস্থান টিন্টাজেল থেকে গ্লাস্টনবারিতে ওনার সম্ভাব্য সমাধির সমস্ত জায়গায় ছুটে গেছি। যদিও পশ্চিমে একদল এক্সপ্লোরার এমন একটা জায়গার সন্ধান পেয়েছেন যেখানে হয়তো সত্যিকারের কিং আর্থারকে সমাধি দেওয়া হয়েছিল। ওনাদের সঙ্গে দেখা করতে আমি আবার রওনা দিয়েছি। এবার সীমান্ত পেরিয়ে আমি যাব ওয়েলসে, যেখানে যাচ্ছি তার নাম ডিনাস রক। 1 2 3 4 ওয়েলসে আপনাকে স্বাগত। এটা ব্রিটেনের অদ্ভুত উদ্দাম একটা অংশ। এটা হলো ওয়েলস। এখানকার সঙ্গে ইংল্যান্ডের অনেক মিল পাবেন, শুধু এখানে বানানগুলো খুব মজার। মার্থার টিফডেল ওইদিকে। আমি নিশ্চিত আমাকে ওইদিকেই যেতে হবে। 11th সেঞ্চুরিতে ব্রিটিশরা ওয়েলশ দখল করার পর থেকেই এখানকার লোকেদের সঙ্গে প্রতিবেশী ইংলিশদের সম্পর্ক বিশেষ ভালো ছিল না। কিন্তু আর্থারের সময় ইংল্যান্ড বলে কিছু ছিল না, গোটাটাই ছিল ব্রিটানিয়া। বর্তমানে ওয়েলশের লোকেরাই ব্রিটেনের অরিজিনাল অধিবাসীদের নিকটতম বংশধর বলা যেতে পারে। ওয়েলশের একজন সন্ন্যাসী নেনিয়াস আর্থারের গল্পের সব থেকে প্রাচীন লিপিটা উদ্ধার করেছিলেন, আর সেই গল্পের মধ্যে অনেক নামই ছিল আসলে ওয়েলশের। আর্থার লেজেন্ডের সব গল্পেই আছে উনি শয়তান মড্রেডের সঙ্গে যুদ্ধে মারাত্মক আহত হয়েছিলেন, আর তারপর থেকেই ধোঁয়াশা। ইংলিশ উপকথায় আর্থার আভালন নামের একটি রহস্যময় দ্বীপে চলে যান, কিন্তু ওয়েলসে বলা হয় উইজার্ড মার্লিন নাইটস অফ দ্য রাউন্ড টেবলের সদস্যদের একটা পাহাড়ের নিচে লুকিয়ে রাখেন, আর সেই গুহাগুলোই হয়তো খুঁজে পাওয়া গেছে। আমি কেভার গ্যারি এভান্স আর অ্যান্ডি ফ্রিমের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওনাদের মতো এত সময় মাটির নিচে থাকতে আমি কাউকে দেখিনি। দেখে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কাজ শুরু করবেন। ঠিক হ্যাঁ, বলেছেন। আমরা তো যাওয়ার জন্য প্রস্তুত। গ্যারি আর অ্যান্ডি দীর্ঘদিন ওয়েলসের মাটির নিচে গবেষণা করছেন। ওনারা হয়তো আর্থারের দেহাবশেষ যেখানে আছে তার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। বলা হয় আর্থার আর ওনার নাইটরা এখনো মাটির নিচে ঘুমিয়ে আছেন ক্রেগিডি ডিনেস রক নামের একটা জায়গায়, তবে ওনার দেহাবশেষ এখনো খুঁজে পাওয়া যায়নি। এটা হলো থিওরি। এটা তো থিওরি, কিন্তু প্রশ্ন হচ্ছে উনি সত্যিই কি নিচে কোথাও আছেন? হ্যাঁ, মাটির নিচে একটা বিশাল অচেনা জগৎ আছে। আমি সেটা দেখতে চাই। আমি স্যুটটা পরে নেই? হ্যাঁ নিশ্চয়ই। চলুন, চলুন আগে আসুন, আপনারা, এদিকে এদিকে আসুন। যেতে হবে। আমার সঙ্গীরা আর আমি অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হয়ে নিলাম। চলুন গুহায়। হ্যাঁ চলুন। আমরা ডিনাস রকের কাছে গুহার মুখে পৌঁছে গেলাম। শোনা যায় এখানেই নাইটরা ঘুমিয়ে আছেন। আসল কথা হলো আমরা এখানে একটা সমাধির খোঁজ করছি। এটা হলো গুহায় ঢোকার মুখ। উনিও একজন কেভার? হ্যাঁ, উনিও অ্যান্টোনিয়া, আমার Hi, ওয়াইফ। দেখা করে ভালো উনিও আজ লাগলো। আমাদের সঙ্গে যাবেন। এটাই তাহলে গুহার প্রবেশ পথ? সত্যি বেশ যত্ন করে তৈরি করা। হ্যাঁ, এটা মানুষের তৈরি। এটা ভিতর থেকে দেখতে পাওয়া গেছিল। ওয়াও। আসলে এই প্রবেশ পথের ভেতরে গুহার যে পথটা আছে সেখানে পৌঁছতে 8 ঘন্টা লেগেছিল। এই প্রবেশ পথ কেভাররাই বানিয়েছেন। এটা একটা শর্টকাট। এখান থেকে কয়েক কিলোমিটার সুড়ঙ্গ বাইপাস করে গুহার আনএক্সপ্লোরড অংশের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। অন্ধকারে ঢুকতে হবে। আচ্ছা, এর ভেতরে কি আছে? আমরা তো সেটাই জানতে যাচ্ছি। যদি বলি আমি ক্লস্ট্রোফোবিক তাহলে কি সমস্যা আছে? হ্যাঁ, তা আছে। আচ্ছা, মানে আমাকে যেতেই হবে। হ্যাঁ, যাওয়াই উচিত। আচ্ছা চলুন তাহলে। গুহার ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। অনভ্যস্ত চোখে দেখে মনে হচ্ছে যেন মাটির নিচে একটা মন্দির। সত্যি এটা দেখে বিশ্বাসই হচ্ছে না। জায়গাটা খুব সুন্দর। এখানে চারদিকে সুন্দর সুন্দর ফরমেশন রয়েছে। আচ্ছা, আর্থারের সমাধি সম্পর্কে যে উপকথা রয়েছে তাতে কি গুহার কোনো বর্ণনা আছে? মানে জায়গাটা কেমন বা ভিতরের কন্ডিশন কেমন, মানে কোনো সূত্র আছে কি? এটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ লেজেন্ডারি জায়গায় মার্লিন ফিরে আসেন।
শোনা যায় উনি নাইটদের আর আর্থারকে ঘুম পাড়িয়ে গুহার দরজাটা আড়াল করে দেন যাতে কেউ না সেটা খুঁজে পায়। মানে আমরা কেউই জানি না জায়গাটা এক্স্যাক্টলি কোথায় বা কেমন দেখতে। আর্কিওলজিক্যালি এতদিন পর্যন্ত এখানে কি কি পাওয়া গেছে? প্রবেশপথের কাছে বেশ কিছু সুন্দর জিনিস পাওয়া গেছে, যার মধ্যে কোণের দিকে একজনের দেহ পাওয়া গেছিল, যার বয়স আমরা জানতে পারিনি। তবে আমার মনে হয় ওটা সম্ভবত মধ্যযুগের হতে পারে। আর একটা প্রবেশদ্বারের কাছে ঘোড়ার খুলি পাওয়া গেছে। এটা পাওয়া বেশ আশ্চর্যের কথা। এখানে আর্থারের কোনো চিহ্নই পাননি? না, পাইনি। এখনো খোঁজ চলছে? হ্যাঁ, এখনো খোঁজ চলছে। আচ্ছা ঠিক আছে, এগিয়ে চলুন তাহলে। হ্যাঁ, চলুন। আমরা অন্ধকারের মধ্যে এগিয়ে চললাম। গলিটা শুরু। বেরিয়ে গেছেন? 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল, 2 ঘন্টা থেকে 4 ঘন্টা কাটলো। আমি বুঝতে পারছি না যে কতটা গভীরে চলে এসেছি। সব থেকে দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে এখানে প্রায় 80 কিলোমিটারের বেশি সুড়ঙ্গ পথ রয়েছে। সর্বনাশ। আপনি ঠিক আছেন? মোটামুটি, আপাতত কোনো সমস্যা নেই। উঠুন। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে উঠুন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও, ও, আরে ও। গোবেন না। সর্বনাশ, এটা একটা গর্ত। এ তো সাংঘাতিক অবস্থা। এটা সোজা নিচে নেমে গেছে দেখছি। আচ্ছা, এটা কতটা গভীর? জানি না, আমি বুঝতে পারছি না ঠিক এটা কতটা আচ্ছা, এবার কি গভীর। করা হবে তাহলে? একটা কাজ করা যায়, দড়ি ধরে এখানে নেমে দেখা যাক কি আছে। বা একটা পাবে বা যাওয়া ফিরে যায়। যেতে মানে পারি। বাইরে বেরিয়ে একটু হ্যাঁ, গলা ফিরে ভিজিয়ে যেতে নিলেও পারি। হয়। ঠিক আছে, চলুন। কঠিন সিদ্ধান্ত। ওকে। চলুন নামা যায়। আমরা নিচে নামার জন্য তৈরি হলাম। আমাদের হার্নেসটা বেশ শক্ত করে বাঁধতে হবে, কারণ আমি কিছুতেই টার্মিনাল ভেলোসিটি নিয়ে নিচে নামতে চাই না। আচ্ছা অ্যান্ডি, আপনি তৈরি? হ্যাঁ, তৈরি। নিচে কিং আর্থারের ডাকা পেলে জানাবেন। ঠিক আছে, আপনি এবার নিচে আসতে পারেন। ওকে, এদিকটায় একটু সরে যাই। ওকে, আমি নামছি। ও, পেছল, ভীষণ পেছল। এখানে তো পা রাখাই যাচ্ছে না অ্যান্ডি। হ্যাঁ, জায়গাটা খুব পিছল। একটু দেখে শুনে নামবেন। আস্তে 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 আস্তে। ওয়েলসের মাটির নিচে একটা গহ্বরে আমি লেজেন্ডারি কিং আর্থারের সত্যিকারের সমাধির সন্ধান করছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও, ও, ও। আরে গোবেন না। দেখে মনে হচ্ছে এখানে একবার নামলে ওঠা মুশকিল। আস্তে 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 আস্তে। জায়গাটা খুবই পেছল। ও, নেমে গেছি। ভীষণ পেছল। হ্যাঁ, সাবধানে নামবেন, দেখে আসুন। আমি নেমে গেছি। বাহ, খুব ভালো। শক্ত মাটিতে নেমে পড়েছি। এবার সমাধি খোঁজাটা শুরু করব। দেখা যাক এখানে কি আছে। আমরা হামাগুড়ি দিয়ে পাথর টপকে একটার পর একটা চেম্বার খুঁজছি, মানুষের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা দেখছি। এই জায়গাটা দেখুন, অদ্ভুত। উপস, ও, জল জমে আছে। আমি নিশ্চিত যে জলটা নিশ্চয়ই গরম হবে। কাম অন, কি সাংঘাতিক রে বাবা। ও, পা পেয়েছি। এই রে, ওকে ওকে, যাচ্ছে তাই অবস্থা। দেখবেন এখানে হামাগুড়ি দিয়ে এগোতে হবে। উফ, কি কষ্ট রে বাবা, খুব বিচ্ছিরি অবস্থা, একেবারে যাতা। আরেকটু পথ বাকি আছে। হাঁটাই মুশকিল। শেষ পর্যন্ত সরু রাস্তাটা শেষ হলো আর আমরা একটা বিশাল গহ্বরে এসে পৌঁছলাম। জায়গাটা এত বড় যে আমাদের আলো উল্টো দিকের দেওয়াল পর্যন্ত পৌঁছচ্ছে না। সত্যি ভাবা যায় না গুহাটার আকার কি বিশাল। তবে জায়গাটা দারুণ। বেশ বড়, তাই না? হ্যাঁ, মাটিতে পাথর ভেঙে চারদিকে ছড়িয়ে আছে। জায়গাটা সত্যি বিশাল বড়। এখান থেকে কয়েকটা রাস্তা গেছে, একটা এদিকে, একটা ওদিকে, আর একটা পেছনের দিকে। হ্যাঁ, এখানেও একটা আছে।
আচ্ছা, এখানে মোট কত কিলোমিটার সুড়ঙ্গ রয়েছে? প্রায় 80 কিলোমিটার। প্রায় 80 কিলোমিটার। এর ম্যাপ করা আছে? আর সবটাই ম্যাপ করা আছে, মানে এতটাই আছে, এটুকুই করা গেছে। মনে করুন ইউকেতে এমন একটা জায়গা পেয়ে তার মধ্যে ঢুকে হাঁটছেন, যেটার কথা নিশ্চিতভাবে আর কেউ জানে না। আপনি সেটা খুঁজে পেয়েছেন। সেখানে কোনো গহ্বরে হয়তো মূল্যবান আর্কিওলজিক্যাল জিনিস পাওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি অনেক গুহার সন্ধান এখনো আমাদের জানা নেই। আমরা বলতে পারি জল যেখানে ঢুকে যায় বা যেখান থেকে বেরিয়ে আসে সেখানেই গুহাগুলো আছে। আর তাই মিথটা ওখানকারও হতে পারে। অবিশ্বাস্য, এখানে এখনো পর্যন্ত কিং আর্থারের কোনো চিহ্নই পাওয়া আমরা যায়নি। কিন্তু ভালো করেই খুঁজেছি। হ্যাঁ, ভালোভাবেই দেখেছি। আজকে আমরা অনেক পরিশ্রম করেছি। মনে হয় না আজ আর এগোনো উচিত হবে, কারণ অনেকটা পথ ফিরতে হবে। তাহলে যাওয়া যাক। হ্যাঁ, চলুন। মাটির নিচের অচেনা এক জগতে আমি প্রায় 7 ঘন্টা ছিলাম, কিন্তু আর্থারের কোনো চিহ্নই পাওয়া যায়নি। তবে ওয়েলসে এখনো কয়েকশো কিলোমিটার আনএক্সপ্লোরড গুহা রয়েছে, আর আমি জানি ওখানে এখনো হয়তো অনেক কিছু পাওয়া যেতে পারে। সৌভাগ্যক্রমে কিং আর্থারকে খোঁজার জন্য আমার আরো কয়েকটা জায়গায় যাবার আছে। আমি আবার ইংল্যান্ডে ফিরে এলাম। এখানে প্রচুর ফাঁকা জায়গা, কিন্তু এখানকার রাস্তা কখনোই সোজা যায় না। আপনি যদি ইংল্যান্ডে গাড়ি নিয়ে কোথাও যেতে চান, গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ুন আর গোল গোল ঘুরতে থাকুন। এখানে লোকেরা ঘুরতে ভালোবাসেন। একটা পাকের মধ্যেই আবার একটা পাক খেতে হচ্ছে। এগুলো তো মানে ওই খুব বিরক্তিকর। ওদের এসব ভালো লাগে সারাক্ষণ গোল গোল করে ঘুরতে। ওই দেখুন সামনে আর একটা পাক। মাথা ঘুরে গেল। আমি গোল গোল ঘুরপাক খেতে খেতে লেস্টার শহরে পৌঁছে গেলাম। এখানে আরেকটা দারুণ আর্কিওলজিক্যাল আবিষ্কার হয়েছিল, সেইটা দেখতে। খুব সম্প্রতি ইংল্যান্ডের আরেকজন বিখ্যাত রাজাকে সমাধি দেওয়া হয়েছিল। লেস্টার ক্যাথেড্রালে তৃতীয় রিচার্ডের নতুন সমাধি। প্রায় 400 বছর খোঁজ না পাওয়ার পর এই রিয়েল লাইফ শেক্সপিয়ারিয়ান ভিলেনের দেহাবশেষ পাওয়া যায় এখান থেকে প্রায় 45 মিটার দূরে একটা পার্কিং লটের নিচে। তৃতীয় রিচার্ড একজন বিখ্যাত ইংরেজ রাজা, যার খ্যাতি দ্বিগুণ হয়েছিল নাটকের চরিত্র হিসেবে, আর সবাই ভেবেছিল ওনার দেহ চিরকালের মতো হারিয়ে গেছে। গল্পটা মিলে যাচ্ছে। কয়েকশো বছর পর যদি রিচার্ডকে পাওয়া যায়, তাহলে কিং আর্থারকে পাওয়া যাবে না কেন? আর এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নতুন সূত্র পাওয়া গেছে। কেউ যখন কিং আর্থারের কথা ভাবেন, একটা ঘটনা প্রথমেই মনে আসে, পাথরের থেকে সোর্ড টেনে তোলা। এখানেই সেই ঘটনাটা ঘটেছিল। রক্তমাংসের কিং আর্থারকে খুঁজে পেতে আমি ইংলিশ ধ্বংসস্তূপ থেকে ওয়েলসের গুহায় ছুটে গেছি। কিন্তু এখন আরেকটা জায়গায় যাব যেখানে পৃথিবী বিখ্যাত এই রাজার সন্ধান পাওয়া যেতেও পারে। আমি উত্তরের একটা ট্রেনে উঠে এমন জায়গায় যাচ্ছি যেখানে খুব অদ্ভুত একটা থিওরি উঠে এসেছে। আমার ট্রেন ইংল্যান্ডের সমভূমির উপর দিয়ে ছুটে চলেছে। যাওয়ার পথে আমি হেড্রেন্স ওয়াল পার করে গেলাম। এটা ছিল রোমান সাম্রাজ্যের উত্তর সীমান্ত। এর পরে যে জায়গাটা আছে, একসময় মনে করা হতো যে ওই এলাকায় সভ্যতার বিকাশ সম্ভব নয়। স্কটল্যান্ড গ্রেট ব্রিটেনের ভীষণ রকম স্বতন্ত্র একটা অঞ্চল। এই কঠিন পরিবেশে শক্তিশালী মানুষেরাই থাকেন। ইংল্যান্ডে দীর্ঘ পথ পার করে আমি সীমান্ত পেরিয়ে স্কটিশ রাজধানী এডিনবরায় পৌঁছে গেলাম। আমি এখানে নতুন আবিষ্কার হওয়া এমন কিছু দেখতে যাচ্ছি যা কিং আর্থার সম্পর্কে আমাদের ধারণা বদলে দিতে পারে। আমার ভাগ্য ভালো, কাজটা করতে আমার খুব প্রিয় একটা জায়গায় আমি আসতে পেরেছি। সত্যি কথা বলতে কি, এই এডিনবরা শহরটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আর হবে নাই বা কেন? এখানকার কবলস্টোনের এই দারুণ রাস্তা আর বিশাল বিশাল দুর্গ নিয়ে বেশ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এখানেই জন্ম নিয়েছিলেন সেই লেখকেরা যারা লিখেছিলেন হ্যারি পটার, পিটার প্যান। তাই এই স্কটল্যান্ডেই যদি লেজেন্ডারি কিং আর্থারের সন্ধান পাওয়া যায়, তাতে আশ্চর্যের কিছু নেই। এই শহরে ব্যস্ততা আর অলসতার একটা সঠিক সংমিশ্রণ দেখতে পাবেন। এখানে চারপাশে যা দেখছি তাতে মনে হচ্ছে এখানকার সকলের নিজস্ব একটা করে পাব আছে। আর পাব আছে মানেই খাবারও আছে। কেমন আছেন? হাই, বুঝতেই পারছেন অন্য শহর থেকে এসেছি। আপনি কি হ্যাগেস খেতে চাইছেন? হাগেস ঠিক আছে, দিন। এর মধ্যে কি কি দিয়েছেন একটু বলবেন প্লিজ? কি কি দিয়েছি? হ্যাঁ, মানে এতে কি কি আছে? দশের মধ্যে 9 বার হ্যাগিস বানানো হয় ভেড়ার চামড়া দিয়ে। এতে ভেড়ার চামড়া? ভেড়ার ভুঁড়ি, রক্ত, এমনকি এতে গম আর ওটসও মেশানো আছে। এখন চাইলে আপনি আমায় দিতে পারবেন? হ্যাঁ, বিক্রি করছি। এটা কি গ্রেভি দিয়ে খেতে হয়? এতে উইস্কি সস দেওয়া আছে। খেয়ে দেখি। খেতে বেশ ভালো। হ্যাঁ, বাহ, দারুণ। এখন থেকে এটাই আমার বাড়ি। আমার চিঠিপত্র এখানেই আসবে। এই বার থেকে আমি আর কোথাও যাব না। এই দেশটা আমার খুব প্রিয়।
স্মুথ স্মুথ। আমি ল্যাম্প খেয়ে পেট ভরিয়েছি, নিজেকে এখানকার স্থানীয় লোক বলে মনে হচ্ছে, কিন্তু স্কটিশ সফর পুরোপুরি উপভোগ করতে আরেকটা কাজ করতে হবে আমায়, আর তার জন্য আমি অনেকটা হুইস্কিও খেয়ে নিয়েছি। বাহ, দারুণ। কেমন লাগছে? ভালোই মানিয়েছে আপনাকে। আচ্ছা, এই কিল্টের নিচে আমার কি পরা উচিত? না পড়লেও চলবে। ও, তাহলে তো আমি ঠিকই করেছি। এইটা পরে এবার আমি রাস্তায় যাব, দেখি আমায় কেমন লাগে। আরে দাঁড়ান, নিচ থেকে ক্যামেরা তুলবেন না। কিরকম অদ্ভুত লাগছে। আমি আপনাদের বলে দিই যে কোমরের নিচ থেকে কিরকম খালি খালি লাগছে, হাওয়া বাতাস ঢুকছে, বেশ ভালোই লাগছে। কি চমৎকার। আমি আর আন্ডারওয়্যার পরবো না। আচ্ছা, সময় হয়েছে এবার স্কার্টটা খুলে দেখে আমার কাজে মন দেওয়ার। স্কটল্যান্ড আর কিং আর্থারের নাম দুটো একই সঙ্গে ঠিক মানায় না, তবে ওই লেজেন্ডের চিহ্ন কিন্তু আপনি চারিদিকে দেখতে পাবেন। এডিনবরার কাছেই একটা পাথরের স্তূপ আছে যাকে বলে আর্থার্স সিট। আমার ঠিক সামনেই রয়েছে দিগন্ত বিস্তৃত রাজধানী শহর। কিন্তু আর্থারের সন্ধানে নতুন তথ্য পাওয়া গেছে পশ্চিম দিক থেকে। নতুন দেশ, নতুন গাড়ি। আমি পশ্চিমে স্কটল্যান্ডের সবচেয়ে শক্তিশালী দুর্গগুলোর একটার দিকে যাচ্ছি। এটা হলো স্টার্লিং ক্যাসল। জায়গাটা ভীষণ সুন্দর। এই দুর্গটা স্কটল্যান্ডের মাটি থেকে কয়েকশো ফুট উঁচুতে তৈরি হয়েছে, আর এখানে কিং আর্থারের সন্ধান করাটা অদ্ভুত মনে হলেও এখানে সম্প্রতি এমন কিছু পাওয়া গেছে যা ওনার উপস্থিতির প্রমাণ হিসেবে ধরা যেতে পারে। এই উপত্যকার একটা দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাস আছে। কাছেই ব্রেভার্ট উইলিয়াম ওয়ালেস স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আর স্টার্লিং ছিল একসময় দেশের সব থেকে শক্তিশালী দুর্গ। বলা হতো স্টার্লিং যার দখলে থাকবে তিনি স্কটল্যান্ডকে নিয়ন্ত্রণ করবেন। এই দুর্গের স্টিওয়ার্ড হিসেবে ব্রায়ান গিবসন এর ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানেন। এখন যে স্ট্রাকচারটা দেখছি, এটা কত সাল নাগাদ তৈরি? বেশিরভাগ বিল্ডিং এ 15th বা 16th সেঞ্চুরির, কিন্তু পাহাড়ে একটা দুর্গ আছে যেটা কয়েক হাজার বছরের বেশি পুরনো। সত্যি স্কটল্যান্ডে এসে কিং আর্থারকে নিয়ে আমার কথা বলতে একটু অদ্ভুতই লাগছে, কিন্তু ওই দুর্গের সঙ্গে কিং আর্থারের তো একটা সম্পর্ক আছে। ঠিক আমাদের নিচে যেটা রয়েছে ওটাকে বলে কিংস নট। হ্যাঁ, মনে হচ্ছে ওর নিচে একটা স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, রয়েছে তো। আচ্ছা, ওইখানে ঠিক কি রয়েছে? মানে ওই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে? ওটা এই সুন্দর বাগানের একটা অংশ, কিন্তু ওটা যার উপর তৈরি হয়েছে সেটা এখানেই ছিল। কিংস নটের ঠিক মাঝখানে যেটা আছে, লেজেন্ড অনুযায়ী ওটাই ছিল টেবিল রাউন্ড। কিং আর্থার আর ওনার নাইটদের গোল টেবিল। হ্যাঁ, জিনিসটা গোল বোঝা যাচ্ছে, কিন্তু ওটা টেবিল কিনা সেইটা আমি জানি না। সায়েন্টিস্ট স্টিফেন ডিগনি আর রিচার্ড জোন্স অনেকদিন ধরেই এখানে মাটির নিচে কি আছে জানার চেষ্টা করছেন, এবং কলিন টিকল আর ওনার পার্টনার জিল তার ব্যবস্থা করেছেন। আপনি কি লনে ঘাস কাটছেন? হ্যাঁ, বেশি পয়সা দিয়ে। বেশি পয়সা দিয়ে। এটা কি? এটা গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার খুবই আধুনিক একটা যন্ত্র। এর সাহায্যে মাটি না খুঁড়েও মাটির নিচে কি আছে জানা যায়। রেডার তরঙ্গের সাহায্যে এই মেশিন বুঝে যাবে গত প্রায় 10,000 বছরের কোনো সময় এই মাটি কাটা হয়েছিল কি না। এর থেকে মাটির তলায় কোনো আর্কিওলজিক্যাল জিনিসপত্র আছে কিনা তাও বোঝা যাবে। আচ্ছা, এই যন্ত্রটা কি চালিয়ে দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন না, আমরা তো অনেক আমি চালাচ্ছি। চালাচ্ছি। আপনি একটা বড় ভুল করে ফেলছেন স্যার। ঠিক আছে, আমি আমরা কিন্তু বলে সেটা দিচ্ছি, দেখে এটা খারাপ নেব। হয়ে যেতে পারে। আমরা অনেক সারাক্ষণ চালাচ্ছি, চালিয়েছি। আপনি একবার চালিয়ে দেখে নিন। এই স্পিডে যাব? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। এবার সোজা যান। আচ্ছা, এর থেকে আমরা কি পাবো? মানে একটা ক্রস সেকশন ভিউ? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। এটা আপনাকে মাটির নিচে কিছু থাকলে সেটার সংকেত দেবে। হ্যাঁ। কিংস নর্থ দিয়ে হাঁটার সময় রেডার মাটির নিচের ছবি তুলে ধরতে শুরু করলো, কিন্তু এতে কি পাওয়া যাবে? ও, ওইটা কি? আরে বাহ, দারুণ ও, জিনিস। দেখুন। খুব ভালো, খুব ভালো। এটা তো অবিশ্বাস্য। ইতিহাস বিখ্যাত কিং আর্থারের খোঁজে আমি সন্ধান করতে করতে পৌঁছে গেছি স্কটল্যান্ডের উত্তর অংশে, যেখানে স্টার্লিং ক্যাসেলের সুসজ্জিত বাগানে একদল বৈজ্ঞানিক গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের সাহায্যে কিং আর্থারের রাউন্ড টেবিল খোঁজার চেষ্টা করছেন। ও, ওইটা কি? আরে বাহ, দারুণ জিনিস। ও, দেখুন। খুব ভালো, খুব ভালো। এটা তো অবিশ্বাস্য। এটা অদ্ভুত। জিনিসটা দারুণ। হ্যাঁ, হ্যাঁ, বেশ বেশ স্পষ্ট। পরিষ্কার। আর হ্যাঁ। বেশ জোরালো। এই মেশিনটা জানার আগ্রহ একটু বাড়িয়ে দেয়, তাই না? কারণ একটা দারুণ জিনিস এখানে আছে, এটা দেখার পর আপনি জানতে চাইবেন। আচ্ছা, এটা কত গভীরে আছে? এটা আছে প্রায় 4 ফুট নিচে। প্রায় 4 ফুট নিচে।
আচ্ছা, এখানে তো কোনো জিনিস থাকারও সম্ভাবনা রয়েছে নাকি? হ্যাঁ, থাকার সম্ভাবনা অনেক আছে। কিছু এটা থাকতে দেখে পারে। বোঝাই যাচ্ছে যে কোনো সময় মাটি খোঁড়া হয়েছিল, মানে মাটি খুঁড়ে এখানে কিছু পুঁতে রাখা হয়েছিল। জিপিআর ডিসপ্লে থেকে বোঝা যাচ্ছে আমাদের পায়ের নিচে মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু এই জায়গাটা স্কটিশ হেরিটেজের নিয়ন্ত্রণে আছে। এটা কি আর্থারের অস্তিত্বের প্রমাণ? অনেকের ধারণা এই মাঠে কিং আর্থারের স্মৃতিতে মধ্যযুগে টুর্নামেন্ট আয়োজন করা হতো। কিন্তু এগুলো এখানে তৈরি করা হয়েছিল কেন? এই জায়গাটা কি আর্থার কোনো সময় বসতেন? এর উত্তর পেতে সময় লাগবে, কিন্তু এখানে কিছু একটা আছে। দেখুন, আমাদের পায়ের প্রায় 4 ফুট নিচে ইতিহাস আর আর্কিওলজির চিহ্ন লুকিয়ে আছে জেনে সত্যি দারুণ লাগছে। হ্যাঁ, তা তো দারুণ বটেই। জিনিস পাওয়া গেছে, সত্যি সত্যি। আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। সাহায্য করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ খুব ভালো আপনাকে। লাগলো। আপনার ভালো যাত্রা থাকবেন। শুভ হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টার্লিং এর জিপিআর ইমেজের কথা এখনো আমার মাথায় রয়েছে। একসময় কিং আর্থার স্কটিশ ছিলেন এটা ভেবে হাসি পেলেও এখন সেই সম্ভাবনাটা উড়িয়ে দিতে পারছি না। Whole life on wheels at Franklin, trying to sleep with passengers around. And I safely navigate my way into and through another sleepy town. আমি গাড়ি নিয়ে পশ্চিমে হাইল্যান্ডের দিকে চলেছি। মাটি যত উঁচু হচ্ছে শহরের জায়গায় গ্রাম দেখতে পাচ্ছি, আর গ্রামগুলোর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। আমি স্কটল্যান্ডের একটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছি। এখানে ডোনার্ড নামের একটা প্রাক মধ্যযুগীয় দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। এখানে অ্যাডাম আর্ডের সঙ্গে দেখা করব। দেখা হয়ে ভালো লাগছে। হ্যাঁ, অলরাইট, আমি তৈরি, চলুন তাহলে। হ্যাঁ, চলুন। অ্যাডাম একজন স্কটিশ লয়ার, জাজ আর একজন লেখক। উনি কিং আর্থারের লেজেন্ড নিয়ে অনেক গবেষণা করেছেন। ওনার নতুন একটা থিওরি আছে যা বিখ্যাত রাজার সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিতে পারে। ও অসাধারণ তো! আমি এখানে যতবারই আসি, ডুনারের উপরের এই জায়গা থেকে যে অপূর্ব দৃশ্য দেখা যায় তা আমাকে প্রতিবারই মুগ্ধ করে। আমাকে একটু বুঝিয়ে দিন, আমরা এখানে কিসের উপর দাঁড়িয়ে আছি? আমরা পাহাড়ে রয়েছি। এটা 1500 বছর ধরে স্কটদের রাজ্যের রাজধানী ছিল। কিন্তু এই জায়গাটার সঙ্গে কিং আর্থারের এই জায়গায় যা আছে সেটা অন্য কোথাও নেই। এখানে একজন আর্থার ছিলেন, একজন স্কট। উনি ছিলেন ঐতিহাসিক চরিত্র, নাম ছিল আর্থার ম্যাক তার ইডেন। মানে আপনি বলছেন যে আমরা কিং আর্থারের যে লেজেন্ডের কথা জানি সেটা তাকে কেন্দ্র করেই জন্ম নিয়েছিল। হ্যাঁ, উনি ছিলেন এই লেজেন্ডের ঐতিহাসিক ভিত্তি। উনি কি 6th সেঞ্চুরির সময়কার লোক ছিলেন? হ্যাঁ, 6th সেঞ্চুরি 6th সেঞ্চুরি শেষের দিকে। আচ্ছা, এই যে দুর্গটা, এটা কি কোনো খ্রিশ্চানদের দুর্গ ছিল? না, এটা মোটেই খ্রিস্টান দুর্গ ছিল না। এটাকে আপনি বলতে পারেন প্রি খ্রিস্টিয়ান, বা আমি বলি প্রাচীনপন্থী ড্রুইডদের। আপনি কি বলছেন আর্থার কেল্টিক ছিলেন? ও হ্যাঁ, আর্থার নিশ্চিতভাবেই কেল্টিক ছিলেন। উনি খ্রিশ্চান নন? না, উনি খ্রিস্টান ছিলেন না। উনি প্রাচীনপন্থী ড্রুইডদের অনুগামী ছিলেন। আমার তো মাথা ঘুরছে। এই রাজা, যার সঙ্গে হোলি গ্রেল আর ক্রুসেডের কথা এক নিঃশ্বাসে উচ্চারিত হয়, তিনি ছিলেন একজন অখ্রিস্টান যোদ্ধা। আর আর্থারের সময় খ্রিস্ট ধর্মের প্রসার বিশেষ হয়নি, তাই এই দাবি যথেষ্ট যুক্তিযুক্ত। আর ওনার গুরু ছিলেন একজন অখ্রিস্টান জাদুকর। কিন্তু অ্যাডামকে আর্থারের মিথটা ভাঙতে হবে। কিং আর্থারের কথা বললে প্রায় সকলেরই প্রথমেই মনে আসে পাথরের মধ্যে থাকা সোর্ডের কথা। আর্থারিয়ান লেজেন্ড অনুযায়ী পাথরের মধ্যে থাকা ওই ম্যাজিক্যাল সোর্ড কোনো সাধারণ মানুষ বার করতে পারতেন না, শুধুমাত্র রাজাই এটা করতে পারতেন। তরুণ আর্থার সেই সোর্ড তুলে আনেন আর নিজের ভাগ্য গড়ে নেন। এই সেই জায়গা যেখানে আসল ঘটনাটা ঘটেছিল। কোনো ম্যাজিক সোর্ড নেই, কোনো ম্যাজিক স্টোন নেই, লেজেন্ড নেই, মিথ নেই, আছে শুধু ইতিহাস। চলুন তাহলে। এটা হচ্ছে সেই ইনগুরেশন স্টোন। এখানে যেটা হয়, একজনকে ওই পায়ের ছাপে পা রাখতে হয়, তারপর তার হাতে একটা সোর্ড দেওয়া হবে, হাতে সোর্ড নিয়ে ওই পায়ের ছাপ থেকে উঠে আসতে হবে। মানে আক্ষরিকভাবেই পাথর থেকে সোর্ড নিয়ে আসতে হবে। আমি একটা সোর্ড এনেছি, আপনি নিজেও কিন্তু এটা করে দেখতে পারেন। আমি এখানে পা রাখবো? হ্যাঁ, আপনার পাও ওখানে রাখুন। আচ্ছা, আর আপনি সোর্ড নিয়ে এসেছেন? হ্যাঁ, এই যে। আপনি এটা সঙ্গে নিয়ে ঘুরছেন দেখে ভালো লাগলো, একটা সোর্ড। আমি এটা ছাড়া খুব একটা বেরোই না, যশ। এই হচ্ছে স্কটিশদের বৈশিষ্ট্য। ওকে, করে দেখি। রেডি? তাহলে আমি ডান পাটা এই পায়ের ছাপটায় রাখবো। আপনার ডান পা ওই ছাপের উপর রাখুন আর হাতে সোর্ডটা ধরুন। ওকে ওকে। আর্থার হয়তো এটাই করেছিলেন। আর এই ফুটপ্রিন্টের উপর পা রাখতে পারছেন, মানে ধরে নেওয়া যায় এই এলাকার উপর এখন আপনারই নিয়ন্ত্রণ।
মানে দাঁড়ান, আপনি বলছেন আমি এখন এই জায়গার না রাজা? যশ, তা বলিনি। আমি এইভাবে আমি কাজ তো হারাতে সেইরকমই চাই না। শুনলাম, মানে সেটাই তো আপনি বললেন। আপনি বললেন যে আমি এই এলাকার রাজা হয়ে গেছি এখন। আমি আপনাকে বলেছি আপনি ওই অনুষ্ঠানের একটা ছোট্ট অংশের অভিনয় করছেন। দেখুন এখন চোরটা কার হাতে আছে অ্যাডাম? যশ, আপনি এখানকার আসল রাজা। বা এবার ঠিক আছে, বেশ ভালো লাগলো। আপনি বেশ তাড়াতাড়ি সুর বদলে ফেলেছেন। আপনি এইমাত্র পাথর থেকে সোর তুলে এনেছেন। আমার হাতে বেশ ভালো মানিয়েছে এটা। তাই? এটা সবসময় সঙ্গে রাখা উচিত। এটা একটা দুর্গ। এটা ছিল আনুষ্ঠানিক রাজধানী, আর কাছেই আরেকটা দুর্গ ছিল। আমার মতে তার প্রমাণও কাছাকাছিই রয়েছে। ওই যে ওইদিকে আর একটা চূড়া রয়েছে। হ্যাঁ, এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। আপনার মতে আর্থারের দুর্গটা কি ওইখানে ছিল? হ্যাঁ, ঠিক। অলরাইট, চলুন তাহলে গিয়ে দেখে আসি। দেখে তো মনে হচ্ছে জায়গাটা এখান থেকে বেশ দূরে। আচ্ছা, আমরা ওখানে কিভাবে যাব? ঠিক যেভাবে আর্থার গেছিলেন। আমি এখন আনঅফিশিয়ালি ব্রিটনদের রাজা হয়ে গেছি। এবার অ্যাডামসের সঙ্গে সেই জায়গায় যাচ্ছি যেটা ওনার মতে কিং আর্থারের হেডকোয়ার্টার ছিল। স্কটিশ হাইল্যান্ড ধরে যেতে যেতে অ্যাডাম আমাকে আরও কিছু আর্থারিয়ান ল্যান্ডমার্ক দেখালেন, যেমন রয়্যাল কোর্ট অফ ক্যামেলট। অ্যাডাম, এটাই কি রিভার অ্যাড? হ্যাঁ, এর সঙ্গে ক্যামেলটের কি সম্পর্ক? গালিকে ক্যাম মানে বাঁকানো, লট মানে জলাভূমি। আচ্ছা, ক্যামেলট একটা জলাভূমি। আর্থার যেখানে থাকতেন সেই বর্ণনায় ক্যামেলটের নাম আছে। মজার ব্যাপার হলো যে আমরা ক্যামেলট বলতে ভাবতাম যে ছবিটা। আপনি নিশ্চয়ই গম্বুজ বা দুর্গের কথা একদম। ভাবছেন। আপনি পয়েন্টি হ্যাট আর শিফন পরা মহিলা আর বর্ম পরা লোকেদের কথা ভাবছেন। হ্যাঁ। এসব জাঁকজমকের গল্প পরে বানানো হয়েছে যশ, শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে। আর্থারের Wow. জীবনকালের থেকে 700 বছর পর জন্মানো কিছু মানুষ এইসব করেছে। অবিশ্বাস্য। অ্যাডামের এইসব তথ্যের সূত্র হলো 1940-এর দশকে করা রয়্যাল এয়ারফোর্সের একটা সার্ভে। ওনার রিসার্চের ছবিগুলো দেখার সময় অ্যাডাম ঝোপের মধ্যে একটা পাথরের টুকরো লক্ষ্য করেন। উনি জানতেন যে এই ধ্বংসস্তূপে কেউ কোনো খনন কাজ করেনি বা কোনো গবেষণাও হয়নি। ওনার মনে হয়েছিল বিখ্যাত কিং আর্থারের সন্ধানে এই জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মনে হয় না ঘোড়া এখানে উঠতে পারবে বলে। ওকে, ঠিক আছে, এখান থেকে হেঁটে উঠবো। চলুন তাহলে। একটু সমতল জায়গা পেয়েছি মনে হচ্ছে। হ্যাঁ, আমার মতে ওটাই হচ্ছে চূড়া। আচ্ছা, ওইখানে পাথর সাজিয়ে রাখা আছে না? দেখেছেন অ্যাডাম? পাহাড়ের উপর এইভাবে পাথর থাকাটা স্বাভাবিক ব্যাপার দেখে নয়। মনে হচ্ছে পাথরগুলো সাজানো, তাই না? হ্যাঁ, ঠিক। ওই দেখুন, যদিও চাপা পড়ে গেছে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে এখানে সম্ভবত এটা দেওয়ালের অংশ। চলুন এটা ধরে এগোনো যাক, দেখা যাক দেখা কোন যাক দিকে কত গেছে। দূর গেছে। দারুণ ব্যাপার, তাই না? এই দেখুন, এটা এইখান দিয়ে গেছে। এই দেখুন আপনি, শিপটা এখানেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখান পর্যন্ত এসেছে। এখানেও আছে, আরো কিছুটা। এখানেও আছে। শ্যাওলার নিচে এগুলো সব চাপা পড়ে আছে। সাদা পাথরগুলো পাহাড়ের উপর দিকে উঠেছে। হ্যাঁ, ওই দিকেই চূড়া গেছে। পর্যন্ত। হ্যাঁ। নিশ্চয়ই কোনো কারণ ছিল। প্রশ্ন হলো এটা কি? চলুন দেখি আর কিছু পাওয়া যায় কিনা। অবিশ্বাস্য ব্যাপার। আর সত্যি অবিশ্বাস্য। এইখানটা দেখুন তো। আরে বাস, পাথরগুলো বিশাল। উপর দিকে উঠেছে এই গোটা চূড়া দেওয়ালটা। পর্যন্ত। নিশ্চয়ই কোনো কারণ ছিল। প্রশ্ন হলো এটা কি? চলুন দেখি আর কিছু পাওয়া যায় কিনা। আরে বাস, পাথরগুলো বিশাল। এই দেখুন, এটা একদম ফ্ল্যাট, একদম চূড়ার কাছাকাছি। পাথরটা কাটা হয়েছে, ধারগুলো কেটে সমান করা হয়েছে। একদম ফ্ল্যাট। এটা সম্ভবত ভিত্তিপ্রস্তর বা ওই ধরনের কিছু। এখান থেকে গোটা জলাভূমিটা দেখা যায়। দারুণ জায়গা। সেই যুগে যদি এখানে কিছু তৈরি করা হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই কাঠেরই ছিল, তাই তো? হ্যাঁ, এখানে এর উপর সম্ভবত কাঠের উপর কিছু ঠিক। ছিল, আর এই পাথরটা ছিল ভিত। ঠিক বলেছেন, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কোনো কিছুর ভিত ছিল। দেখে মনে হচ্ছে কেউ প্রচন্ড পরিশ্রম করে পাহাড়ের ওপরে বেশ বড় কিছু জিনিস তৈরি করেছিল। ব্যাপারটা বেশ মজার। আমি যেখানেই গেছি অনেকেই বলেছেন যে ওটা শুধুই একটা লেজেন্ড। আমাকে যেটা অবাক করেছে, আমরা এটা নিয়ে যতই গবেষণা করছি ততই মনে হচ্ছে যেন এর একটা ঐতিহাসিক ভিত্তি আছে। আমার মতে এর ঐতিহাসিক ভিত্তি আছে যশ।
আমার মতে আর্থার ইতিহাস থেকে লেজেন্ড হয়ে গেছিলেন। যদি কেউ প্রমাণগুলো খুঁজে পান তাহলে উনি লেজেন্ড থেকে আবার ইতিহাসে ফিরে যাবেন। কেউ একজন বলেছিল, আপনি যদি ইতিহাস আর লেজেন্ড দুটোই জানেন তাহলে লেজেন্ডটাই ছাপবেন। কিন্তু সেটা কেন করতে হবে? বিশেষ করে ইতিহাসটাই যখন এমন দুর্দান্ত, হয়তো বানানো গল্পের থেকেও বেশি রোমাঞ্চকর। সত্যি এটা অবিশ্বাস্য। এখানে সেটা দেখতে পাওয়াটা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। এবার আমাদের অন্ধকারে বাড়ি ফিরতে হবে। অন্ধকারের মধ্যেই বাড়ি ফিরতে হবে। আমি গ্রেট ব্রিটেনের প্রতিটি কোণায় ছুটে গেছি। ইংল্যান্ডে দুর্গের ধ্বংসস্তূপ থেকে ওয়েলসের গভীর গুহায়, সেখান থেকে স্কটল্যান্ডের দুর্গম পাহাড়ে। আমার মনে হচ্ছে আমি কিং আর্থারকে জানতে পেরেছি। ওনাকে খুঁজে পাওয়াটা যতটা কঠিন ভাবা যায় ততটা নয়, বরঞ্চ পাওয়াটা আসলে খুবই সহজ। উনি সর্বত্রই আছেন। কিং আর্থারকে খুঁজছেন? গুড লাক। সম্ভবত এই গল্পের মানুষটা সত্যি সত্যিই ছিলেন, কিন্তু ওনার আসল পরিচয় সময়ের গর্ভে হারিয়ে গেছে। আর্থারের সময়কাল থেকে উঠে আসা তথ্য প্রমাণ থেকে হয়তো আগামী দিনে আরও সূত্র পাওয়া যাবে। আসল আর্থার হয়তো এখনকার স্কটল্যান্ড বা ওয়েলসের মানুষ ছিলেন, আর উনি হয়তো খ্রিশ্চান রাজা ছিলেন না, উনি ড্রুইড যোদ্ধা ছিলেন। এই মহান রাজার লেজেন্ড এতটা জনপ্রিয় হয়েছে তার কারণ গল্পটা খুবই পবিত্র। উনি কোথাকার মানুষ ছিলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আসল হলো উনি কিসের জন্য লড়াই করেছিলেন। আনুগত্য, সততা, দয়া আর শৌর্য, যে মূল্যবোধ প্রায় ১৫০০ বছর ধরে বেঁচে আছে, আর আমরা সবাই যাকে সম্মান করি।